সময় এখন দিনের সবথেকে সেরা খবর নিয়ে কাটাছেঁড়া করার, তর্কে তুফান তোলার। আর এই দুপুরের বিতর্কে আমি পিউ আপনার সঙ্গে, আর আমার সঙ্গে রয়েছেন চারজন অতিথি। আসুন আজ শুরুতে আমরা অতিথি আলাপই করাই। এই মুহূর্তে আমার ঠিক ডান দিকে রয়েছেন অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, আইনজীবী। তার পাশে বিজেপি নেতা কেয়া ঘোষ রয়েছেন, শিক্ষাবিদ বিমান বন্দ্যোপাধ্যায় এবং শুভাশিস ভট্টাচার্য, কংগ্রেস নেতা। আমরা প্রত্যেকের সঙ্গে কথা বলবো। এছাড়াও আমার সঙ্গে আরও এক অতিথি আছেন, বাইরে থেকে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াই। স্বাগত আপনাদের প্রত্যেককে দুপুরের বিতর্কে, স্বাগত আপনাদেরও। কিন্তু কি নিয়ে কথা বলবো আজ? ইতিমধ্যেই একটু বুঝতে পারছেন যে জট মানে জোট আমাদের নজরে রয়েছে। জোটে জট পেকে গেছে, এবার সেই জটটা কি আদৌ খোলা যাবে? চলুন এই নিয়ে আজ আলোচনা করি। শুধু জোট নয়, তার সঙ্গে কল্যাণের মিমিক্রি। কল্যাণ কিভাবে মিমিক্রি করেছিলেন, এটা আর্ট ফর্ম নাকি এটা অন্য কিছু, তিনিই জানেন। কিন্তু তা নিয়ে যে গোটা দেশ এমন তোলপাড় হবে, বিরোধীদের অকল্যাণে কল্যাণকে ব্যবহার করা হবে, কল্যাণ কি ঠাওর করতে পেরেছিলেন বিজেপি ফুল ফ্লেজেড মাঠে? আর বালুর কথা তো না বললেই নয়। সব আসবো, কিন্তু সবার আগে জোট। গতকাল প্রদেশ কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠক করেছে কংগ্রেসের হাইকমান্ড। বেরিয়ে এসে কি বলেছেন অধীর রঞ্জন চৌধুরী, শুনবো। रणनीति तो हमारे आलाकमान तय करेगी। हमारे तरफ से क्या हमारी राय है, क्या हम चाहते हैं, क्या हमारा मत है, सारा व्यू लिया गया। অধীর রঞ্জন চৌধুরীর সেই চাচা ছোলা বক্তব্য, তৃণমূলকে একদম বাছাই শব্দে আক্রমণ, এই বক্তব্যে ছিল না। হাইকমান্ড যা বলবে মানব, তার ভারী উপায় কি অধীর চৌধুরীদের? বছরের পর বছর প্রতি ভোটে এটাই তো হয়। তবে এবার কি ক্যাটালিস্ট ওই খার্গেকে মুখ করার সিদ্ধান্তটা? নেপাল মাহাতো গিয়েছিলেন অধীর চৌধুরীর সঙ্গে, শুনুন তিনি কি বলছেন। আমরা আমাদের বক্তব্যে জানালাম যে পশ্চিমবঙ্গের সংগঠনকে বাঁচানোর স্বার্থে এই করা দরকার, এবং আমাদের ইন্ডিয়ার যে বিজেপিকে হাঁটানো তার কি প্রস্তাব সেটাও দেওয়া হলো, এবং তারা খুব মন দিয়ে শুনেছেন। এবং আমার বিশ্বাস আমাদের যে ওনারা বললেন যে আমরা সমস্ত রকম আলোচনা করে যদি নেগোসিয়েশন হয় সেক্ষেত্রেও মানে আমাদেরকে ইনফর্ম করেই করা হবে, আর যদি না হয় সেক্ষেত্রে তৃণমূলের সঙ্গে যেতে কি আপনারা তৈরি? তৃণমূলের সঙ্গে যেতে কি এখন যদি হাইকমান্ড বলে তাহলে তো কোনো উপায় নেই। না, আপনাদের দিক থেকে কি মনে হয় তৃণমূলের সঙ্গে যাওয়া উচিত? আপনাদের কি মতামত? আমাদের দিক থেকে আমাদের যা বলার বলেছি আর কি। যদি হাইকমান্ড বলে তাহলে তো উপায় নেই। সত্যিই তো, তাহলে এত ফোঁস করার এতদিন ধরে কি হবে? কি করবে এবার প্রদেশ যদি মমতার দুটো আসনের ফর্মুলা মেনে নেয় কংগ্রেসের হাইকমান্ড? তবে এমনও শোনা যাচ্ছে যে অধীর চৌধুরী এবং প্রদেশ কংগ্রেসের অধীর লবির লোকজনই গতকাল গিয়েছিলেন। অধীর বিরোধী একটি পক্ষ আছে প্রদেশ কংগ্রেসে, যার অন্যতম মুখ প্রদীপ ভট্টাচার্য। তাকেও প্রশ্ন করেছিলাম, শুনুন তার রিয়াকশন। আজকে বাংলার মাটিতে আমাদের অবশ্যই এটা ভাবতে হবে, না ভাবলে আমরা ভুল করব। আগামী দিনের ইতিহাসের কাছে আমাদের বক্তব্য অস্পষ্ট থেকে যাবে। সেটা হচ্ছে বাংলা কি করছিল, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। আমরা যদি ঐক্যবদ্ধ এই শক্তিকে যদি গ্রহণ করতে না পারি, তাহলে পরে কিন্তু আগামী দিনে আমাদের উত্তর দেওয়া কঠিন হয়ে দাঁড়াবে। এই বক্তব্যটা অধীর চৌধুরীরা হাইকমান্ডকে বোঝাতে পেরেছেন, নাকি হাইকমান্ড যা বুঝিয়ে দিয়েছে সেটা বুঝেই চলে এসেছেন বাংলায়? আচ্ছা, আপনাদের মনে হচ্ছে না এরপর লেফট কি করবে? যদি সত্যি মেনে নেয় হাইকমান্ডের পরামর্শ অধীর চৌধুরীর শিবির, লেফট কি করবে? কি হবে বাংলায় জোটের? এই মুহূর্তে আমার সঙ্গে বিমান বন্দ্যোপাধ্যায় রয়েছেন। বিমানবাবু, আপনার কি মনে হয়? দেখুন, প্রথম কথা হচ্ছে একটা রাজনৈতিক লড়াই শুরু হয়েছে ভারতবর্ষে। কার বিরুদ্ধে? যে বর্তমানে যে সরকার আছে সেই সরকারের যে কার্যকলাপ, সেই কার্যকলাপ গণতন্ত্রকে ধ্বংস করছে। যে কালকে যেটা পার্লামেন্টে আমরা দেখতে পাচ্ছি যে এতজন সাংসদকে বহিষ্কার করা, এটা নজিরবিহীন। যে নজিরবিহীনভাবে ভারতবর্ষে যে গণতন্ত্র যে চেহারাটা পাল্টে যাচ্ছে, তার বিরুদ্ধে একটা রাজনৈতিক জোট হচ্ছে। সেখানে বামপন্থীদের যে অবস্থান, যেটা বামপন্থীরা আগেও নিয়েছিল, যে মূল যে লড়াইটা, যে গণতন্ত্র যখন আক্রান্ত হবে তাকে রক্ষা করতে হবে। ইন্দিরা গান্ধীর সময়ও এই ঘটনা ঘটেছিল, একটা বৃহত্তর জোট তৈরি হয়েছিল। জোট মানে তো একলা চলা নয়। না, একলা চলা যদি না থাকে কি করবেন তখন? কার সঙ্গে জোট করবেন? কংগ্রেস, দেখুন, এই রাজনৈতিক জোট মানে কিন্তু যে তার যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি,
তার পরিপ্রেক্ষিতে জোট, এরকম নয় যে আপনি যখন দেখবেন ইভিন স্বাধীনতা আন্দোলনের সময়ও যখন লড়াই হয়েছে বিভিন্ন জোট ছিল। ইংরেজদের বিরুদ্ধে যখন লড়াই হচ্ছে আরএসএস ইংরেজদের বিরুদ্ধে লড়তে চাইছে না, কংগ্রেস যখন লড়ছে তখন বামপন্থীরা একসাথেই কিন্তু কংগ্রেসের ছিল। ঠিক তেমনি দেশ যখন স্বাধীন হলো তখন বামপন্থীদের মধ্যে একটা বক্তব্য না, মানে আমরা অনেক পিছিয়ে গেছি, শেষ করতে পারবো না অনুষ্ঠানটি। আপনি বলছেন তো জোট, আমরা শেষ করি এই জায়গাটা। আমরা আজকে 2023 1947 এ যাওয়ার সময় নেই। 2023 হারানোর জন্য আজকে যখন বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার একটা 2023 এ আসো, আমি আসছি, আজকে যখন বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার একটা শিল্পকেন্দ্রিক পশ্চিমবঙ্গকে গড়ে তুলতে চাইছে, তাকে হারানোর জন্য তো সকলে মিলে জোট করেছিল। কি কংগ্রেস, কি বিজেপি, কি তৃণমূল, সবাই ছিল। আপনি তো অধ্যাপক মানুষ বিমানবাবু, বিমানবাবু 1 মিনিট, আপনি খুব থিওরির কথা বলছেন, আমি বাস্তবের কথা বলছি, একদম বাস্তবে ভোটের অঙ্কের কথা। বাস্তবের ভোট কি? আপনারা জোট করবেন, জোট করে কি করবেন? বিজেপিকে হটাবেন, এই তো টার্গেট। তার জন্য যারা শুধু বিজেপি আমাদের জোট নয়, শুধু ভারতবর্ষের ক্ষেত্রে যখন ভারতবর্ষে নির্বাচন হবে তখন ভারতবর্ষের ক্ষেত্রে বিজেপিকে হারানো, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৃণমূলকে হারানো, এই দুটোই আমাদের মাথায় রয়েছে। এটা বাংলার মানুষ বুঝে গেছে, একদম সচেতনভাবে বাংলার, প্লিজ প্রশ্নটা শুনুন এবার, সচেতনভাবে বাংলার মানুষ এটাও বুঝেছেন যে এখানে তৃণমূল, ওখানে বিজেপিকে হারাবেন। আমার বক্তব্য, আমি আসবো সুভাষিসদা, আমার বক্তব্য এখানে যদি কংগ্রেসকে পাশে না পান, জোটটা কোথায়? বায়বীয় স্তরে কেন কংগ্রেস করবে? জোট হবে না, একলা চলো তো ভোট কাটবেন চারটে, আর তো কিছু হবে না, লাভটা কার হবে? হাইপোথিসিস, কংগ্রেস থাকবে কি থাকবে না। কংগ্রেস এক সময় লেফটের সঙ্গে ছিল, এক সময় থাকেনি। কংগ্রেস যদি মনে করে তার যদি রাজনৈতিক বাধ্যবাধকতা তাকে যদি তৃণমূলের সঙ্গে নিয়ে যায়, সেটা সিপিএম ভাববে সে কি করবে, সিপিএম কিংবা লেফট শক্তি, তারা ভাববে। সেই প্রশ্নটাই করছি যে লেফট কি করতে পারে? লেফটের মতো করে চলতে হবে। লেফট ওই একলা চলো বরাবর যেটা হয়ে আসছে, হাইকমান্ড বুঝিয়ে দেবে, আরে লেফটের আর হাত থাকবে না। পশ্চিমবঙ্গে 34 বছর ছিল না, তা তো নয়। কংগ্রেসের সাথে তখন তো সমঝোতা করতে হয়নি। আজকে ভারতবর্ষে আজকে দরকার, শূন্যে আসার পর দরকার তো সমঝোতা। না শূন্য থেকে সুভাষিসদা, দু তিনটে খুব ইম্পর্টেন্ট কথা উঠেছে, সেটা হলো যে বাম কোথায় থাকবে, কংগ্রেস কিভাবে চলবে, কার কথায় চলবে, উঠেছে কথাগুলো। কিন্তু ঘটনা হলো যে বামেদের ব্যাপারে বলছি, একটা জিনিস মনে করাচ্ছি, সেটা হলো 2004-এ যখন বামেরা আমাদের সাপোর্ট করলো, তখন বামেদের সাথে বা তৃণমূলের সাথে আমাদের জোট হয়নি, কিন্তু পরিস্থিতিতে বামেরা আমাদের সাহায্য করেছিল এবং কমন মিনিমাম প্রোগ্রামে আমরা দেশকে দুবার 10 বছর চালিয়েছি। তো ব্যাপারটা যেটা হয়েছে, বামেদের সাথে এখন জোট হচ্ছে কি না হচ্ছে, হয়ে মানে হবে কি হবে না, এই এক্ষুনি কোনো কনক্লুশন ড্র করছি না। আমি বলছি কারণ 2004-এও তো জোট হয়নি, তারপরে তো 2004টা কেন তুলনা করছেন? হাইকমান্ড যদি বলে 1 মিনিট, লেফট বলছে আমার এখানে টার্গেট তৃণমূলকে হারানো, হাইকমান্ড বললো তৃণমূলের সঙ্গে হাত ধরে ভোট করতে হবে, তো লেফটের নীতিতে চলবে। লেফট যদি মনে করে যে সত্যি একসাথে জোট করতে পারবে না, করবে না, এটা নিশ্চয়ই। এবং আমরাও তো আমাদের কথা বলে এসেছি ওখানে গিয়ে। এবার ব্যাপার যেটা হচ্ছে সেটা হলো কোনটা প্রায়োরিটি দেবো আমরা, মোদিকে হাঁটানোটা প্রায়োরিটি দেবো না তৃণমূলকে হাঁটানো প্রায়োরিটি দেবো? কে লেসার ইভিল, কে গ্রেটার ইভিল? জাতির পক্ষে কে ভয়ঙ্কর, কে কিছুটা কম ভয়ঙ্কর? সুতরাং দেখা যাচ্ছে যে আমরা সবাই মিলে একটা জায়গায় মানে কনক্লুশন উপনীত হয়েছি যে মোদিকে হাঁটানো প্রথম প্রয়োজন। কারণ ওর সংবিধানকে যারা মানেনি, যারা স্বাধীনতা সংগ্রামে বিরোধিতা করেছে, এই সমস্ত ইতিহাসগুলো তাদের বিপক্ষে গেছে। তারা এখন রাষ্ট্রবাদ শেখাচ্ছে, খাওয়া শেখাচ্ছে, কার কি খেতে, কি খাবে না খাবে সারা ভারতবর্ষের মানুষকে শেখাচ্ছে। বিজেপি কত খারাপ তা নয়, আজকের আলোচনার বিষয় জোটটা হচ্ছে কি হচ্ছে না, প্লিজ দয়া করে প্রত্যেকে স্টিক করুন। ঠিক, যদি কোনো কারণে জোট না হয় তাহলে 2004-এর মতনই হবে, সবাই সবার মতন লড়ে। যদি সেকেন্ড প্রশ্ন, হাইকমান্ড কি করবে? নিশ্চিতভাবে আমি রাষ্ট্রীয় পার্টির এই একটা সমস্যা আছে, প্রত্যেকে এই ব্যাগেজটা নিয়ে আমাদের চলতে হয়। সেটা যে কোনো রাষ্ট্রীয় পার্টি যদি বলে দেয় ওপর থেকে এটা করতে হবে, এটা করতে হবে। এবার আমরা পশ্চিমবাংলার বুকে যতবার যাদের সাথে জোট চেয়েছিলাম তাদের সাথে জোট মেনেছে হাইকমান্ড। হাইকমান্ড যদি বলে বড় বড় মিটিং হলো, এত কিছু হলো, এই যে তার 13 জনের একটা কমিটি তৈরি হলো, ঘটা করে এত ঘোষণা হলো,
এন্ড অফ দ্য ডে তো সেই একই জিনিস দাঁড়াচ্ছে। না, না। হাইকমান্ড যা বলবে আমরা তাই করব। এত ফোর্স করা তো মিউ মিউ হয়ে যাচ্ছে। হাইকমান্ড যা বলেছে তাই করিনি, কারণ অধীর চৌধুরী থাকার জোটটা সময় কোথায়? অধীর চৌধুরী পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার পর তিনি বামেদের সাথে জোট চেয়েছিলেন। বামেদের সাথে দুবারই হাইকমান্ড বলেছে যে হ্যাঁ জোট করতে পারো তুমি। সেই সময় বামেরা চাপায়নি। না না না, সে চাইতে পারে না। মমতা দুয়ের ফর্মুলা দিয়েছে। কথা বলি আমরা, খারগের মুখ বলেছেন পারবে হাইকমান্ড মমতাকে পিউ একটা কথা বলি, করতে তার প্রস্তাবকে। ভেরি অনেস্ট, আমরা এখানে হাইকমান্ড আজকে জোট করছি, কিন্তু এটা কিন্তু মানে আনঅফিসিয়ালি একটা কথা জানিয়ে রাখি, আমাদের সবার ক্ষেত্রে এই প্রবলেমটা আছে। সেটা হলো আমরা 24-এ জোট করছি, 26-এ আমরা বিধানসভা নির্বাচনে যেতে হবে, তখন আমাদের ন্যারেটিভস কি হবে? আজকে মোদির জন্য আমরা লড়াই করছি, মোদিকে হটাবো, কিন্তু তারপর 26-এ কি আমরা বিধানসভায় দর্শকদের কাছে একটু স্পষ্ট হোক, তাহলে পরে আমাদের এই সমস্যা আছে, বামেদেরও আছে, কংগ্রেসেরও গ্রেটার আছে। ইভিল কে আজকের দিনে? গ্রেটার ইভিল কে? লোকসভা নরেন্দ্র মোদি। নরেন্দ্র মোদি সারা ভারত হাইকমান্ডকে বোঝাতে পেরেছেন আপনারা? কেন বুঝবে না? যদি বোঝাতে পারি নিশ্চিতভাবে বুঝবে। বামেদের বোঝাতে পেরেছেন যাদের হাত ধরছেন? না না, বামেদের বামেদের আইডিওলজির সঙ্গে আমাদের আইডিওলজি মেলে না, কিন্তু দেশ চালানোর ক্ষেত্রে বামেরা আমাদের সাথে এসেছিল। সেই জন্যই তো জোটটা কিছুদিন মিলেও মেলে না। অনির্বাণ, কিন্তু কমন মিনিমাম প্রোগ্রাম। আচ্ছা, অনির্বাণের কাছে যাওয়ার আগে মোহাম্মদ সেলিম কি বলেছেন জোট প্রসঙ্গে? এটা সেই সময় বলেছেন যখন মোদি মমতা বৈঠক করছেন, ঠিক তার আগের দিনে জোটের মিটিং হচ্ছে, জোটের মিটিং এর সময়। অনির্বাণ, প্রথম কথা হচ্ছে 22 তারিখে ইন্ডিয়া যে অ্যালায়েন্স তার সব অংশ মিলে গোটা দেশে প্রতিবাদ করবে। তাহলে 20 তারিখে যদি প্রতিবাদী চরিত্র যাকে তোমরা সাজাতে চাও, তিনি যদি গিয়ে যিনি অভিযুক্ত সেই প্রধানমন্ত্রীর সামনে গিয়ে হাজির হন, তাহলে এইটা তো প্রতিবাদ করতেই পারতেন, বলতেই পারতেন। বলেছেন কীভাবে বিরোধী ঐক্য ভেস্তে দেওয়া যায়, সেটা ওনার কাছ থেকে শিখতে হয়। অনির্বাণ, দেখুন, আমি ছোটোবেলায় 2-3বার ফুটবল খেলেছি স্কুলের মাঠে। এবার ব্রাজিল বা আর্জেন্টিনা যখন খেলতে নামে বিশ্বকাপে, আমার একটা মতামত থাকে যে মেসি এটা ঠিক ভালো খেলতে পারলো না, নেইমার এটা ভুল করলো, এরকম মতামত আমার থাকে। সেই মতামতকে আজ অবধি কোনো মিডিয়া চ্যানেল গুরুত্ব দেয়নি। আপনারা সেলিমবাবুকে ঠিক কেন গুরুত্ব দিলেন, যেখানে ব্রাজিল আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপ খেলা হচ্ছে, ফুটবলের স্কুলের মাঠে খেলা একজন লোক, উনি মতামত দিচ্ছেন, দিতে পারেন, মতামত তো সবারই থাকে। সেই বিষয়ে ওনারা কি মতামত দিলেন না দিলেন, আপনারা কতটা গুরুত্ব দেবেন, সেটা নিয়ে আমার একটা মতামত আছে। আপনার এই দৃষ্টতা থাকতেই পারে, আপনি মোহাম্মদ সেলিম নিজেকে একই পদাধিকারী মনে করেন। না না, আমার সঙ্গে নয়, আমি বলছি ধরুন আর্জেন্টিনা ব্রাজিলের ফুটবল খেলা নিয়ে আমার যা মতামতের মূল্য, ইন্ডিয়া জোটের লোকসভা নির্বাচন নিয়ে সেলিমের মতামত ঠিক সেই মূল্য, আমি এটাই বোঝাতে চাইলাম। প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায়। দেখুন, আজকে ইন্ডিয়া জোট তৈরি হয়েছে, সবার মতাদর্শ এক, অতএব এক জায়গায় এসে, এমনটা তো নয়। এখানে রীতিমতো ডাইভার্স মতাদর্শের দলগুলিই রয়েছে। শিবসেনা যেমন রয়েছে, তেমনি সিপিআইএম অন্তত নামে রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে মূল লক্ষ্যটা তো বিজেপিকে আসন সংখ্যার নিরিখে, বিজেপিকে আসন সংখ্যার নিরিখে আপনাকে পেছনে ফেলতে হবে। বিজেপি যদি ধরা যাক 10টা পায়, আপনাকে ইন্ডিয়া জোটকে 11টা পেতে হবে, এটাই তো লক্ষ্য। এই লক্ষ্যের পেছনে ছুটতে হলে কোন দলগুলি শ্রেষ্ঠ বাজি হতে পারে? ধরুন তৃণমূল কংগ্রেস বাংলার মধ্যে 42টার মধ্যে পোটেনশিয়ালি, থিওরিটিক্যালি সে 42টায় জেতার ক্ষমতা রাখে। সিপিআইএম গোটা ভারত জুড়ে থিওরিটিক্যালিও 4টে জিতবে কিনা সন্দেহ। এই জায়গায় দাঁড়িয়ে মোহাম্মদ সেলিম অনেক কথা বলতে পারেন, তার মতামত দিতেই পারেন। তার গুরুত্ব দেওয়ার প্রশ্নে আমি অন্তত বলতে পারি সময় নষ্ট করা। গুরুত্ব দেবেন কি দেবেন না সেটা অন্য বিষয়। উনি কি বললেন আমি গুরুত্ব দিলাম না, তা নয়। অঙ্কটা কিছুতেই মেলানো যাচ্ছে না। এবার যদি সব ফ্র্যাগমেন্টেড ভোট হয়, জোটটা হলো না, তৃণমূলের বিরুদ্ধে সিপিএম, আবার তৃণমূলের সঙ্গে 2টো আসনে কংগ্রেস, যদি সত্যি এরকম হয়, আখেরে লাভটা কার হবে? জন্টু বড়াই কাছেন আমার সঙ্গে। শুনতে পাচ্ছ মন্দিরা? আমার নাম পিউ এবং পরিষ্কার করে শুনতে পাচ্ছি। আচ্ছা পিউ, আমি বিশ্ববিদ্যালয়ে আমার স্পেশালাইজেশন ছিল হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। আমি হাইজেনবার্গ আনসার্টিনিটি প্রিন্সিপালটা পড়েছিলাম, যার জন্য এই আনসার্টিনিটির জন্য তিনি নোবেল পেয়েছিলেন। কিন্তু আজকে বিশ্বাস করো, একজন সাধারণ ভোটার হিসেবে আমি বড্ড আনসার্টেন্ট হয়ে পড়ছি যে এই ধরনের ঘটনা প্রবাহগুলো। দেখো, খার্গের নাম প্রস্তাব, আমার কোথাও যেন যেদিন খার্গের নামটা প্রস্তাব হলো, তখন কোথাও যেন মনে হয়েছিল মমতার এখানে হারানোরও কিছু রইলো না, পাওয়ারও কিছু রইলো না, বরং জোটের সর্বনাশটা হলো। কি রকম ভাবে? মমতা খার্গের নামটা প্রস্তাব করলেন, এডিএমকে এবং অরবিন্দ কেজরিওয়াল সেটাকে সমর্থন করলো এবং বেরিয়ে আসলেন, প্রেস মিট করলেন না, কিচ্ছু করলেন না, বেরিয়ে গটগট করে চলে আসলেন। আর শূন্যবাদী কিছু নেতা, মানে মমতার কথায় বা তৃণমূলের কথায় শূন্যবাদী কিছু নেতারা বাইরে বসে হাই উত্তাস করছে। এবার প্রিয় প্রশ্নটা হচ্ছে,
মমতার কোথায় গিয়ে প্লাস পয়েন্টটা হলো? প্রথম কথা, খার্গের নামটা উনি কিন্তু বড্ড সন্তর্পণে প্রস্তাবটা করেছিলেন। খেয়াল রাখবে 2012 সালে যখন প্রণব মুখার্জি রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসাবে সোনিয়ার সাথে মমতার আলোচনা হচ্ছে, উনি বাইরে এসে চট করে বলে বসলেন, আমরা প্রণব বাবুকে চাইছি না, আমরা কালাম সাহেবকে চাইতে পারি, মনমোহন সিংকে চাইতে পারি। অর্থাৎ এমন একটা নাম তোমাকে বলা হলো যেটা ঘরের মধ্যেই তোমার মধ্যে একটা ভয়ানক বিভাদ তৈরি হতে পারে। দ্বিতীয়, এই খার্গে সাহেব দক্ষিণ ভারতের দলিত সম্প্রদায়ের, এখানে কি মমতা ব্যানার্জি মোদির সে দলিততন্ত্র, পিছে বর্গের আমি, আমার আদিবাসী রাষ্ট্রপতি, আমার দ্বারা কাটাছেড়া অলরেডি করে ফেলেছি জন্টু বাবু। অ্যাকচুয়ালি কংগ্রেসের নেতৃত্ব মানছি কিন্তু রাহুলকে মানছি না, এই বার্তাটা ক্লিয়ার করে দিলেন মমতা। নিজেও ফ্রে থেকে সরিয়ে নিয়েছে নিজেকে। হ্যাঁ অবশ্যই, আমি লালায়িত নই, এই বার্তা তো প্রথম। আজকের রাহুলের ভূমিকাটা নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে যে ভারত জোড়োর ভূমিকা। ভারত মানে সে প্রধানমন্ত্রী হওয়ার জন্য দৌড়চ্ছে না, নাহলে ওইভাবে মানে উনি বলছেন মমতা যেভাবে লালায়িত নন প্রমাণ করলেন খার্গের মুখ ঘোষণা করে, রাহুলও তাই, তিনি ভারত জুড়তে চান, প্রধানমন্ত্রী পদপ্রার্থীর মুখ হতে চান না। হ্যাঁ ঝন্টু বাবু বলুন, শেষ করুন। না, আমি স্পষ্টভাবে বলছি, দেখো একদম 19-এর নির্বাচনের আগেও কিন্তু এই চিত্রনাট্যটা গাঁথা হয়েছিল, তখন প্রেক্ষাপটটা আলাদা ছিল। বাস্তবে এখানে কিন্তু মমতা ব্যানার্জির খার্গের নামটা প্রস্তাবের পরে কিন্তু পুরো জোটটা কিন্তু সর্বনাশী খাদে চলে গেল। আমি একদম দায়িত্ব নিয়ে তোমায় বলছি, কোনোভাবেই কিচ্ছু হবে না। আর রাজ্য কংগ্রেস 2009 সাল থেকে হাইকমান্ডের কৃতদাস, মানে হাইকমান্ডের কৃতদাসই বলবো আমি পরিষ্কার কথায়। 2009 সাল থেকে তারা হাইকমান্ড যা বলেছে চাপিয়ে দিয়েছে, সেটা মেনেছে, নিজের ক্ষয় করেছে, এবারও তাই করবে। ইভেন পিউ তোমাকে একটা কথাই বলি, শেষে যদি মমতা ব্যানার্জি শুধু অধীরের সিটে কংগ্রেসকে ফ্রেমে আনতে চায় জোটে, হাইকমান্ড সেই শর্তেও রাজি হবে বলে আমার মনে হয়। কারণ এখানে কিন্তু তারা ক্রিয়নক পরজীবী ছাড়া রাজ্য প্রদেশ কংগ্রেসের কেউ আগেরবার দুটো সিট পেয়েছিলাম, ওখানে তৃণমূলের প্রার্থী ছিল জন্টু, ওখানে তৃণমূলের প্রার্থী ছিল। আচ্ছা, ফিরহাদ হাকিম তিনি মুখ খুলেছেন, বলছেন মমতার এই প্রস্তাবে নাকি জোট ঘেঁটে ঘ। ঝন্টু বড়াইক বলছেন, ফিরহাদ হাকিম কি বলছেন শুনুন। এদের মধ্যে বসেই আলোচনা হবে, দিদি নাম প্রস্তাব করেছে, নিজেদের মধ্যে আলোচনা হবে, এটা নিয়ে কোনো জোটের কোনো অসুবিধা নেই। জোট আমাদের হচ্ছে এবং জোটের জন্য বিজেপি কাঁপছে। এবার তো বিজেপিকেই উত্তর দিতে হবে। কি আমি প্রচণ্ডভাবে কাঁপছি। দেখুন, এই জোটের যৌক্তিকতা ঠিক ততটাই যৌক্তিক যতটা কিনা কাঁঠালের আমসত্ত্ব বা কিনা সোনার বাটি। আমরা দেখলাম অধীরবাবুর সেই আক্রমণ, চাঁচাছোলা ভাষায় তৃণমূলকে আক্রমণ কীরকম যেন মিয়ে গেছে, মানে মিয়ানো মুড়ির মতন হয়ে গেছে। কারণ জোট বড় বালাই নয়, ভোট বড় বালাই, জেতাটা বড় বালাই। তৃণমূলের বদান্যতায় তাকে জিততে হবে ওই বহরমপুর সিটটা, তা না হলে কংগ্রেসের যে অবস্থা কেউ পাত্তা দেবে না। আমার খুব কষ্ট লাগছে যে কংগ্রেসের যা নেতারা যারা টেলিভিশনে আসেন বা যারা উচ্চ মহলে বিচরণ করেন, তারা কিন্তু বুঝতে পারছেন এই ফুলমণি শেখের পরিবার বা তপনকান্তর পরিবার আজকে এই কংগ্রেসকে দেখে থুতু ফেলছে নাকি ছিছি করছে। আমার কষ্ট লাগছে সেই সব মানুষদের জন্য এই রাজ্যে যারা ভারতীয় জনতা পার্টির কথা বাদ দিন, আমরা এই রাজ্যে তৃণমূলের দ্বারা নিপীড়িত, আমরা আমাদের কর্মীদের খুন হতে হয়েছে, আমাদের কর্মীদের মার খেতে হচ্ছে, বাড়ি ছাড়তে হয়েছে। কিন্তু এই জোটের মানে এন্ডটা কোথায়? আমরা দেখলাম বলছে এতদিন পর্যন্ত মমতা বলেছিল বাংলা লিড করবে, হাম লিড করেঙ্গে। এখন শুনলাম মল্লিকার্জুন খাড়গে লিড করবে, মল্লিকার্জুন খাড়গে লিড করবে, আবার এদিকে শুনছি নীতিশ কুমারের পার্টি তারা আবার একটা, মানে এতে কি বিজেপি অ্যাডভান্টেজ পাচ্ছে? আমাদের আরে কি বলছেন আপনি? যাদের সারা সংসদ জুড়ে মাত্র 25% প্রেজেন্স বা তাদের সম্মিলিত তাদের ক্ষমতা, আমরা ভয় পাবো একে? কোনো ভয়টা নেই। জোট কল্যাণের ইস্যুকে এত বড় করছেন কেন? তা কি দরকার পড়েছে? কল্যাণের ইস্যুকে এত বড় করছেন কেন? আমি দুটো ছবি দেখাই, যন্তর মন্তরের ছবিটা দেখাই কে আসছে। যন্তর মন্তরের ছবি আর বিভিন্ন দেশ জুড়ে বিভিন্ন জায়গায় প্রতিবাদ কর্মসূচি হচ্ছে, এ রাজ্যে হচ্ছে। হুগলির চুচুড়ার ছবিও দেখাবো, এটা যন্তর মন্তরের ছবি দেখছেন, কল্যাণের মিমিক্রির প্রতিবাদ। অন্যদিকে হুগলির চুচুড়া আমাদের রাজ্যের ছবি, দু জায়গায় ছবি দেখাচ্ছি। কল্যাণ মিমিক্রি করলেন এবং তার প্রতিবাদে, মানে মিমিক্রির প্রতিবাদে বিজেপি ঝাঁপিয়ে পড়ল দেশ জুড়ে, পার্লামেন্টের বাইরে, এমনকি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিরা ধনখড়কে ফোন করলেন, ধনখড় নিজে মুখ খুললেন। এত বড় কল্যাণের মিমিক্রি ইস্যুটা হচ্ছে কারণ বিজেপি এটাকে টেক আপ করছে। দরকার কেন হলো বিজেপি? এটা কি কোথাও রেকর্ড নজির গড়া সাসপেনশন থেকে নজর ঘোরাতে?
জোটে যাতে কনসেন্ট্রেশন না আসে। আমি যদি উল্টোটা বলি, এই যে এই এত চিৎকার চেঁচামেচি প্রতিবাদ আন্দোলন, এটা যদি বলি যে দুর্নীতি থেকে নজর ফেরাতে, 354 কোটি ধীরাজ সাহু নিয়ে আপনারা আলোচনা করবেন না? আপনারা এটা নিয়ে আলোচনা করবেন? ধনখড় সাহেব আমাদের দেশের উপরাষ্ট্রপতি, তাকে যেভাবে অসভ্যভাবে কল্যাণবাবু যে মিমিক্রি করেছেন, মিমিক্রি উনি বলছেন মিমিক্রি একটা আর্ট, তাহলে তো আমি বলবো কার্টুন একটা আর্ট। তাহলে অম্বিকেশ মহাপাত্রের বিরুদ্ধে কেস করা হয়েছিল কেন? তাহলে তো আমি বলবো প্রশ্ন করে ওটা জাস্টিফাইড ছিল। এক মিনিট, ওটা জাস্টিফাইড ছিল বিজেপি মনে করে? অম্বিকেশ মহাপাত্রের সঙ্গে যা হয়েছিল জাস্টিফাইড? আপনি জাস্টিফাইড নয় তো। প্রতিবাদ করেছিলেন কেন? আরে আমি তো জিজ্ঞেস করছি তৃণমূলকে কথাটা। কল্যাণবাবু বলেছেন, আমি তো বলিনি। কল্যাণবাবু বলেছেন, আমি জিজ্ঞাসা করছি এটা। অনির্বাণ, হ্যাঁ দেখুন, জগদীপ ধনখড় মহাশয় যখন এই রাজ্যের রাজ্যপাল ছিলেন, তিনি তখনও বিজেপি নেতা হিসেবেই কাজ করেছেন। তিনি রাজ্যসভার স্পিকার হয়েছেন, এখনও তিনি বিজেপি নেতা হিসেবেই কাজ করে চলেছেন। যে কারণে দুটো হাউস মিলিয়ে, আর ওম বিড়লা তো তিনি কাজ করেনি, দুটো হাউস মিলিয়ে যা করা হয়েছে প্রায় বিরোধী শূন্য অবস্থা দাঁড় করিয়ে দিয়েছেন। তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে গিয়ে মুখ খুলেছেন, তাও এই পার্লামেন্টের সিকিউরিটি ব্রিচ নিয়ে একটা কথাও বলেননি। আর প্রধানমন্ত্রী বিরোধী শূন্য পার্লামেন্টেও কিছু বলার সাহস করে উঠতে পারেননি, যার ফলে দুটো হাউস মিলিয়ে যে পরিস্থিতি তৈরি করা হয়েছে, সেইটা যদি কোনো রকম মকারি না হয়ে থাকে তাহলে এটাকেও মিমিক্রি বলা যায় না। আর ওটা যদি মকারি হয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে এটা মিমিক্রি, এবং যা করেছেন বেশ করেছেন বলেই আমি মনে করি। সুভাষিসটা হাত তুলেছিলেন, একদম বেশ করেছেন। নরেন্দ্র মোদীও করেছেন পার্লামেন্টে, রাহুল গান্ধী মিমিক্রি করেছেন, এবং শুধু তাই নয়, মীরা কুমারীরও মিমিক্রি করেছেন। এখন ঘটনা যেটা হলো, মিমিক্রি করাটা কি আর্ট না কি কিনা যাই না, কিন্তু দুটো পদ, যে দুটো পদ সবচাইতে গরিমাপূর্ণ পদ, সেটা হলো স্পিকারের পদ, সেটা লোকসভায় হোক এবং রাজ্যসভায় হোক, সেই দুটো যদি দলীয় অনুশাসনে চলে, দলীয় নির্দেশে চলে, তাহলে খুব দুঃখের হয়। সেটা বুঝতে পারলাম আমরা, সমস্ত আমাদের যারা বিরোধী দলের নেতারা আছে, এমপিরা আছে, তাদের বার করে দেওয়া। এবং কল্যাণ যখন মিমিক্রি করছেন তখন আমরা দেখছি সমস্ত সাসপেন্ডেড সব দলের সাংসদরা, বিরোধী দলের সাংসদরা, তারা এক জায়গায় একটা ঐক্যের চেহারা, সবাই হাতে হাত রেখে সবাই মিলে বলছেন। যখনই বৈঠক করতে ভিতরে ঢুকলেন তখন আর সেই ঐক্যটা চোখে পড়ল না। ঐক্য যেটা চোখে, মিডিয়ার চোখে পিউ যেটা পড়ছে না, সেটা ভেতরে নিশ্চিত আছে, নাহলে হাসতে হাসতে বেরোচ্ছে কেন? কেউ তো রেগে বেরোচ্ছে না, কেউ তো চিল্লাচ্ছে না প্রেসের সামনে যে এই ঐক্য মানি না, এ কথা তো আপনাদের কেউ বলেনি। সুতরাং ওখানে নিশ্চয়ইভাবে জোটের কথা হচ্ছে, এবং জোটের কথা অত্যন্ত মসৃণভাবে এগোচ্ছে। আপনার মনে হয় মল্লিকার্জুন খাড়গের প্রস্তাবে সবাই সমর্থন করেছে? নীতিশ কুমার বেরিয়ে গিয়েছিল, আপনি জানেন না? আচ্ছা, আমি আপনাকে একটা কথা, লালু প্রসাদ বেরিয়ে গিয়েছিলেন এই প্রস্তাবের পর, আপনি জানেন না? কথা মনে করাই, সেটা হলো নীতিশ কুমার গতকালও এই জোটকে সমর্থন করেছেন। হয়তো ওইখানে গিয়ে কি করেছেন আমি জানি না, কিন্তু নীতিশ কুমারকে ইন্ডিয়া জোটের বাইরে যাওয়ার এই মুহূর্তে ক্ষমতা নেই। কারণ হলো নীতিশ কুমারই ইনিশিয়েটিভ নিয়ে জোটটা হোক, তিনি চেয়েছেন। আমি বলছি ইন্ডিয়া জোট বসার পরে নরেন্দ্র মোদী ভয় পাওয়ার পর 38টা দলকে নিয়ে জোট বসেছিল, যে নরেন্দ্র মোদী বুক বাজিয়ে বলতেন আমি একাই কাফি, আমাকে একাই ভয় পায়। তারপরে 38টা দল নিয়ে এমপি নেই বসেছিল। সুতরাং সেটা হলো আজকে দলীয় অনুশাসনে তৈরি করা। আমি দিনের পর দিন, আচ্ছা আমি কথা বলছিলাম, আমার নাম সুভাষিস ভট্টাচার্য, এই জিনিস থাকে চোরেদের নিয়ে মন্ত্রিসভা চলছে, কেন্দ্রীয় মন্ত্রিসভা চোরেদের নিয়ে চলছে, কেন্দ্রীয় মন্ত্রিসভা আলোচনা করব। এই চোরেদের এক লাইন বলতে চান বিমান বাবু? আরে থামুন, এটা রাজনীতির মঞ্চ না, থামুন বিমান বাবু। চোর মন্ত্রিসভা চলছে, তাড়িয়ে দিতে হবে জনগণ। বিমান বাবু বলতে শুরু করুন। নরেন্দ্র মোদী সরকার চালাচ্ছে। আমি একটা ব্রেকে যাব, দুজনেই খুব লজ্জাজনকভাবে নিজেদের দলের প্রচার মঞ্চ করে নিয়েছে। একটা ছোট্ট ব্রেকে যাব, কিন্তু তার আগে একটা বড় খবরটা আপনাদের জানিয়ে দিই। অমৃতা সিনহা, বিচারপতি অমৃতা সিনহা, তার
আমি অত্যন্ত কড়াভাবে বিজেপি এবং কংগ্রেসের প্রতিনিধিকে ধিক্কার জানাচ্ছি। তারা জানেন না, এখনো শেখেননি ডিবেটে কি করে অংশ নিতে হয়। তারা মনে করছেন একটা চ্যানেলের ডিবেট প্ল্যাটফর্ম তাদের রাজনীতির মঞ্চ। ধিক্কার বিজেপি, ধিক্কার কংগ্রেস। একটা ছোট্ট ব্রেকে যাব। তারা জানেন না এখনো অবধি একটা ডিবেটে পারফর্ম করার ডেকোরাম কি তারা জানেন না। ধিক্কার কংগ্রেস, ধিক্কার বিজেপি, ধিক্কার ধিক্কার। দুটো দলকে আগে শিখুন কি করে ডিবেটে পারফর্ম করতে হয়।